আসসালামু আলাইকুম। মেডিবের অনলাইন নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে সকলকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিএসসি নার্সিং, ঢাকা নার্সিং কলেজ, সেকেন্ড ইয়ার। তোমাদের আজকে হলো লেকচার 3 পড়ানো হবে। লেকচার 3 এর ভিতরে আছে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, শৈবাল ছত্রাক, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় ব্রিওফাইটা টেরিডোফাইটা। তো চলো শুরু করি। লেকচার 3 এর প্রথমে শৈবাল ও ছত্রাকে আমাদের কিছু শৈবালের বৈশিষ্ট্য জানা লাগবে। নার্সিং অ্যাডমিশনের ক্ষেত্রে এই অধ্যায় থেকে সবচেয়ে বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে সবচেয়ে বেশি। এখন দেখো, শৈবাল শৈবাল কি? আমরা যে পুকুরের পানিতে বা নদীর ধারে খালে বিলে যে শ্যাওলা টাইপের জিনিস বলি না, এই শৈবাল আসলে শ্যাওলা নামে পরিচিত। শ্যাওলাটা দেখতে কেমন? জাস্ট ইমাজিন, শ্যাওলাটা কিন্তু দেখতে সবুজ কালারের। তো এই শৈবাল হলো তোমার সবুজ কালারের, এমনকি এরা পানিতে বসবাস করে। এখন এই শৈবালের কিছু বৈশিষ্ট্য, তার ভিতরে ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য হলো শৈবাল সমাঙ্গদেহী। শৈবাল সমাঙ্গদেহী। দেখো, শৈবালের প্রধান বৈশিষ্ট্য কি? শৈবাল হলো সমাঙ্গদেহী। এবার কোন শৈবালের যে দেহ থাকে, কখনো যদি তোমরা শ্যাওলা দেখো তাহলে দেখবা ওর দেহটা একটা নলাকার। ঠিক তেমনই দেখো শৈবালের বৈশিষ্ট্য, যেহেতু শৈবাল শ্যাওলা নামে পরিচিত, নলাকার, শাকান্বিত, পোস্তপ্রাচীরবিহীন। আমি প্রথম থেকে যে লেকচারগুলো নিয়েছি, প্রথম ছিল কোষ, কোষের গঠন, এবার আসছে কোষ রসায়ন, তারপরে অণুজীব, অণুজীবের পরে আসছে দেখো শৈবাল ছত্রাক। মানে একটা প্রাণী জগতে যে উদ্ভিদ সৃষ্টি হয়েছে, এই যে জগতে উদ্ভিদ সৃষ্টি হয়েছে, প্রথমে তাদের কোনো একটা কোষ থেকে হয়েছে, এক কোষ থেকে এবার বহু কোষ হয়েছে। ঠিক তেমনই দেখো, বহু কোষের পরে আস্তে আস্তে উদ্ভিদ, উদ্ভিদ এইভাবে তারপরে আমাদের মানুষ এইভাবে সৃষ্টি হয়েছে। এবার দেখো যে এরা কোন নিউক্লিয়াস বিশিষ্ট? বহু নিউক্লিয়াস বিশিষ্ট। শৈবাল বহু নিউক্লিয়াস বিশিষ্ট। এখন শৈবালের কিছু টার্ম আছে, সেই টার্মের ভিতরে একটা হলো যে পূর্ণাঙ্গ ডায়াটামের সিলিকাময় কোষকে বলা হয়, কোষের সিলিকাময় কোষ প্রাচীরকে বলা হয় ফ্রুস্টিউল। শৈবালের ক্ষেত্রে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, যে একটি পূর্ণাঙ্গ ডায়াটামের সিলিকাময় কোষের প্রাচীরকে বলা হয় ফ্রুস্টিউল। এখন দেখো শৈবালের ক্ষেত্রে তারপরে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো, যে শৈবাল বা শ্যাওলা, শ্যাওলা দেখতে কেমন? শ্যাওলা দেখতে তো আমি বলছি যে তোমরাই তো জানো শ্যাওলা দেখতে সবুজ। আমাদের সবুজ যদি শ্যাওলা হয়, তো সবুজ এই পৃথিবীতে বা এই জগতে সবুজ যারা যায় তারা সবাই কি করে? তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিভাবে? কারণ সবুজ হইলে সে সালোক সংশ্লেষণ করতে পারবে, তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। দেখো শৈবাল তাহলে কি করে? এখানে দেখো, সালোক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। তাহলে শৈবাল সালোক সংশ্লেষণকারী এবং স্বভোজী। সালোক সংশ্লেষণ করলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, এই জন্য তো স্বভোজী। এবার দেখো যে সালোক সংশ্লেষণ করে, আর পৃথিবীর মোট ফটোসিনথেসিসের আবার 60%, জাস্ট ইমাজিন ইট, 60% শৈবাল করে থাকে, আর বাকি 40% উচ্চ শ্রেণীর অন্যান্য উদ্ভিদ করে থাকে। কয় ভাগ? 40% উচ্চ শ্রেণীর অন্যান্য উদ্ভিদ করে, কিন্তু 60% শৈবাল করে থাকে ফটোসিনথেসিসের। তাহলে এখান থেকে তো বোঝা যায় যে শৈবাল থেকে বিভিন্ন উচ্চ শ্রেণীর উদ্ভিদের আবির্ভাব হয়েছে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের আবির্ভাব হয়েছে কিভাবে? শৈবাল থেকে। এখন আমরা জানবো শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত। জাস্ট কি দ্বারা নির্মিত এটা পড়লেই আনাপ, যে শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত। আর শৈবালের একটি ব্যবহার লাগবে, সেটা হলো শৈবাল ন্যানোফিল্টার তৈরিতে কাজে লাগে। তো কোন শৈবাল কাজে লাগে? সেটা কোন শৈবাল কাজে লাগে? সেটা হলো ফিতোফোরা। ফিতোফোরা শৈবাল ন্যানোফিল্টার তৈরিতে কাজে লাগে। এখন দেখো শৈবালের সঞ্চিত খাদ্য কি? শর্করা। জাস্ট ইমাজিন যে সহজে মনে রাখো, শৈবাল, শৈবাল তালব্যশ, তালব্যশ শর্করা। ওকে, তালব্যশয় শৈবাল, তালব্যশয় শর্করা, মনে রাখবা। তালব্যশয় শৈবাল, আবার এই যে সতে হলো সেলুলোজ। সঞ্চিত খাদ্য কি? শর্করা। কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ, মাইন্ড ইট, এটা মনে রাখতে হবে। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, আর সঞ্চিত খাদ্য কি? শর্করা। এবার চলো আমরা পরের বৈশিষ্ট্যগুলোতে যাই। পরের বৈশিষ্ট্যগুলো হলো আসলে কিছু টার্ম। শৈবালের ক্ষেত্রে আছে, কিছু কিছু শৈবাল পানিতে বসবাস করে, কিছু কিছু শৈবাল পাথরে বসবাস করে, তারপরে কিছু কিছু শৈবাল টিস্যুর অভ্যন্তরে বসবাস করে, কিছু কিছু শৈবাল আবার টিস্যুর বাইরে বসবাস করে। এদের যে টার্ম আছে সেই টার্মগুলো আমাদের জানা লাগবে। দেখো তার আগে শৈবাল নিয়ে
যেখানে ভাইরাস নিয়ে আলোচনা করা হয় তাকে ভাইরোলজি বলে, আমার বিগত লেকচারে তোমরা শুনেছো। যেখানে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলে। ঠিক তেমনি যেখানে শৈবাল নিয়ে আলোচনা করা হয় তাকে কিন্তু শৈবালজি বলে না, তাকে বলা হয় ফাইকোলজি। এইটা মাথায় রাখতে হবে, তাকে কি বলা হয়? ফাইকোলজি। এই জন্য এটা ইম্পর্টেন্ট, ফাইকোলজি অথবা অ্যালগোলজি। অধ্যায়ে অনেক বৈশিষ্ট্য থাকবে, পরে সহজে কিছু টার্ম দেখানো হবে, এই ক্লাস শেষে পাবা, তার মাধ্যমে তোমরা বুঝতে পারবে অধ্যায়টা কতটা সহজ। একবারে যদি সব বৈশিষ্ট্য একটু মিলায়ে পড়তে পারো অনেক সুন্দর, অধ্যায়টা পড়তে খুব মজা পাবা। এবার দেখো, তাহলে শৈবাল নিয়ে যে যেখানে আলোচনা করে তাকে কি বলা হয়? ফাইকোলজি। এখন যে টার্মগুলো বললাম, যে সম্পূর্ণ পানির উপরে যে ভাসমান শৈবাল তাকে কি বলা হয়? ফাইটোপ্ল্যাঙ্কটন। ভাসমান শৈবালকে কি বলা হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন। এখন যেসব শৈবালগুলো বলেছি পাথরে জন্মায়, পাথরের গায়ে যারা জন্মায় তাদেরকে কি বলা হবে? লিথোফাইট বলা হবে। আর টিস্যুর অভ্যন্তরে যাগুলো জন্মাবে তাকে কি বলা হয়? এন্ডোফাইট। এন্ডো মানে অভ্যন্তরে, এইটা এখানে বোঝানোর কিছু না, এন্ডো মানে কি? অভ্যন্তরে। তাহলে টিস্যুর অভ্যন্তরে যেগুলো জন্মাবে সেগুলো হলো তোমার এন্ডোফাইট। আর টিস্যুর বাহিরে যেগুলো জন্মাবে তাহলে বুঝতেই পারছো সেগুলো কি হবে? এপিফাইট। এপিফাইট। আরেকটা জিনিস হলো বেন্তিক শৈবাল। বেন্তিক শৈবাল হলো জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মে। পানির নিচে মাটিতে, জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মে তাকে কি বলা হবে? বেন্তিক শৈবাল। ঠিকই আমি এখানে বলেছি দেখো ফাইকোলজি। ফাইকোলজি কি বলা হবে? শৈবাল নিয়ে যেখানে আলোচনা করা হয়, এই যে দেখো লেখা আছে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা, গবেষণা করাকে ফাইকোলজি বলা হয়। এই অধ্যায় থেকে এই টার্মগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। শৈবালেও কিছু টার্ম থাকবে, ছত্রাকেও কিছু টার্ম থাকবে। আমি জিনিসগুলো আবার আলোচনা করি। ফাইকোলজি কাকে বলে? শৈবাল নিয়ে যেখানে আলোচনা পর্যালোচনা করা হয় সেখানে, বা শৈবাল নিয়ে যেখানে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় তাকে বলা হয় ফাইকোলজি। তারপর বলি বেন্তিক শৈবাল। বেন্তিক শৈবাল কাকে বলে? যে জলাশয়ের পানির নিচে আবদ্ধ অবস্থায় যে শৈবাল থাকে তাকে বেন্তিক শৈবাল বলে। পাথরের গায়ে যে শৈবাল জন্মে তাকে কি বলা হয়? লিথোফাইট। মনে রাখবা কেমনে? পাথর, লিথোফাইট, থ মনে রাখবা, পাথর, লিথোফাইট। আরেকটা যে তোমার উদ্ভিদ কোষের অভ্যন্তরে যে শৈবাল জন্মাবে তাকে বলা হবে এন্ডোফাইট। আর উদ্ভিদ কোষের বাহিরে যেগুলো জন্মাবে তাকে কি বলা হবে? একেবারে জীবের টিস্যুর বাহিরে যেগুলো জন্মাবে তাকে বলা হবে এপিফাইট। আর সম্পূর্ণ ভাসমান যে শৈবাল তাকে কি বলা হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হবে। ওকে, যে শৈবালের জনন, শৈবালের জনন কিভাবে হয় সেটা আমাদের দেখা লাগবে। শৈবালের জনন হয় তিন ভাবে হয়। সেটা কি কি দেখো, সেটা কি কি? অঙ্গজ, অযৌন, যৌন। এখন অঙ্গজ যৌনের ভিতরে আবার কি কি আছে, কয়ভাবে হয় দেখো? খণ্ডকায়ন, বিভাজন, হর্মোগনিয়া, কুড়ি সৃষ্টি, টিউবার সৃষ্টি। আর যৌন জনন আবার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, হোমোথ্যালমিক বা সহবাসী, হেটারোথ্যালমিক বা হোমোথ্যালিক বা সহবাসী, আর হেটারোথ্যালিক বা ভিন্নবাসী। হেটারোথ্যালিক আবার তিন ভাগে ভাগ করা, এটা হলো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। অ্যানাইসোগ্যামি, উগ্যামি আর আইসোগ্যামি, তিন ভাগে ভাগ করা হয়। তাহলে শৈবালের জনন থেকে আমরা কি জানতে পারি? জনন হয় তিন ভাবে, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। সেখানে অঙ্গজ জনন আবার কয় ভাবে হয় দেখো? পাঁচ ভাবে, খণ্ডকায়ন, বিভাজন, হর্মোগনিয়া, কুড়ি সৃষ্টি, টিউবার সৃষ্টি। এখানে তোমার বইয়ে দেখবা অনেক উদাহরণ দেওয়া আছে, বাট এই উদাহরণগুলো নার্সিং অ্যাডমিশনের জন্য ততটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। তবে যদি তোমরা পড়তে চাও তাহলে পড়তে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু অনেক লেস ইম্পর্টেন্ট। এবার দেখো অযৌন যৌন আর যৌন যৌনের ভিতরে যে জিনিসগুলো আছে, যৌন যৌন আবার দুই ভাগে হয়, আবার হেটারোথ্যালমিক তিন ভাগে হয়, এগুলো তোমাদের জানা লাগবে। এবার দেখো যে প্রধান প্রধান কিছু শৈবালের সংক্ষিপ্ত পরিচিতি। এই সংক্ষিপ্ত পরিচিতির ভিতরে প্রথমে আছে কোনটি? ক্লোরোফাইটা। ক্লোরোফাইটা তোমরা জাস্ট বুঝতে পারছো, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থাকলে কি হয়? সবুজ হয়। ক্লোরোফাইটাটা কি হবে? তোমার সবুজ শৈবাল। ক্লোরোফাইটাটা কি হবে? সবুজ শৈবাল। এটা মনে রাখা লাগবে। আর এই সবুজ শৈবালের উদাহরণ কোনটি? ইউলোথেরিক্স। উদাহরণটা ইম্পর্টেন্ট, যে ক্লোরোফাইটা বা সবুজ শৈবালের উদাহরণ কোনটি? ইউলোথেরিক্স। আর এর পিগমেন্ট হিসেবে কি থাকবে? এ, বি এবং ক্যারোটিনেট। এগুলো লেস ইম্পর্টেন্ট, নাইস টু নো, মনে রাখতেও পারো নাও রাখতে পারো, কিন্তু এই যে সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্যটা হলো ইম্পর্টেন্ট। তো আমরা জানি ক্লোরোফাইটা যে ক্লোরোপ্লাস্ট, এগুলো সঞ্চিত খাদ্য কোনটা থাকে? শ্বেতসার। এবার দেখো ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটার কালারটা কি?
গোল্ডেন ব্রাউন শৈবাল এবং উদাহরণ ন্যাবিকুলা। তো ক্রাইসোফাইটার কালার কোনটি? গোল্ডেন ব্রাউন শৈবাল আর এর উদাহরণ ন্যাবিকুলা। আর এইখানে পিগমেন্ট হিসেবে থাকবে এসি আর এবং অতিমাত্রায় ক্যারোটিনেট। আর এর যে সঞ্চিত খাদ্যটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য কোনটি? ক্রাইসোল্যামিনারেন। দেখো তোমার ক্রাইসোফাইটার সাথে নামের সাথে শ্রেণীর সাথে তোমার সঞ্চিত খাদ্যের মিল আছে। ক্রাইসোফাইটা ক্রাইসোল্যামিনারিন। এবার দেখো ফাইরোফাইটা কি? অগ্নিশৈবাল। ফাইরোফাইটা জাস্ট মনে রাখবা ফাইরোফাইটা মনে রাখবো ফায়ার মানে কি? অগ্নিশৈবাল। ফায়ার মানে অগ্নি, তো ফাইরোফাইটা মানে কি হবে? অগ্নিশৈবাল। এর উদাহরণ কি? জিমনোডিয়াম। যে ফায়ার হয় কারা? রেগে ফায়ার হয় যারা জিম করে বডি তৈরি করে, তারা রেগে ফায়ার হয় বেশি। তো মনে করবা জিম করে যারা ফায়ার হয় তারা ফাইরোফাইটা। এখন ফাইরোফাইটা তোমার হলো অগ্নিশৈবাল আর উদাহরণ জিমনোডিয়াম। আর ফাইরোফাইটা এই যে পিপি দেখো মিল আছে, এর সঞ্চিত খাদ্য হলো প্যারামাইলন। এবার দেখো তোমার ফিওফাইটা হলো বাদামি শৈবাল। ফিওফাইটার উদাহরণ কোনটি? সার্গাজাম। এবং ফিওফাইটায় সঞ্চিত খাদ্য থাকে তিনটি। সঞ্চিত খাদ্য কয়টি থাকে? তিনটি। সেটা হলো ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন। এবার দেখো রডোফাইটা। রডো মানে কি? রেড। রডো মানে জাস্ট ভাববা রেড। তো সেই ক্ষেত্রে রেড হইলে যে লোহিত শৈবাল, আমাদের যে লোহিত রক্তকণিকা থাকে আরবিসি, লোহিত রক্তকণিকার কালার কি থাকে? লাল থাকে। তো রডোফাইটা মানে হলো লোহিত শৈবাল। এখন এই রডোফাইটার তোমার উদাহরণ হলো পলিসিপোনিয়া। এবার দেখো রডোফাইটার যে তোমার সঞ্চিত খাদ্য কি কি থাকে? ফ্লোরিডিয়ান স্টার্স, এগার আর ক্যারাজিনান। এখন এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট শৈবালের এই ছকের তারপরে আবার এই সঞ্চিত খাদ্য বারবার কোশ্চেন আসবে যে তোমার ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য কোনটি? ক্রাইসোল্যামিনারেন। রডোফাইটার সঞ্চিত খাদ্য কোনটি? যে কোনো কোনটি নয়, তিনটা আছে যেহেতু, তো সেখানে একটা নয় অন্য একটা দিতে পারে, তো তোমার উপর থেকে ফিওফাইটার একটা দিয়ে দেবে। তো এইটা তোমরা পড়ার সময় অবশ্যই খেয়াল করে পড়বে। তারপরে দেখো তোমার ছত্রাক। আমরা কি পড়ছি? ছত্রাক হলো শৈবালের বিপরীত। ছত্রাক হলো শৈবালের বিপরীত। শৈবাল পড়ার সময় কি পড়ছি? যে শৈবাল হলো সবুজ। তাহলে ছত্রাক যদি বিপরীত হয় তাহলে ছত্রাক কি হবে? ছত্রাক হবে ক্লোরোফিল বিহীন। এবার দেখো তোমার শৈবালও বহুকোষী ছিল, এরাও বহুকোষী, কিন্তু ছত্রাক কি? অভাস্কুলার। আর এর আরেকটি উদাহরণ হলো, আরেকটি বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হলো হাইপি সমৃদ্ধ মাইসিলিয়াম দ্বারা গঠিত। আর ছত্রাক কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এই যে এই তিনটা জায়গা, ক্লোরোফিল বিহীন, নিউক্লিয়াস যুক্ত বহুকোষী, অভাস্কুলার এবং হাইপি সমৃদ্ধ মাইসিলিয়াম দ্বারা গঠিত। আর কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আর এর আগে পড়ছি শৈবাল নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ফাইকোলজি, আর ছত্রাক নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইকোলজি। তো দুইটা তোমাদের জন্য পরীক্ষার হলে প্যাচ লেগে যেতে পারে, এই জন্য মনে রাখবা মাছির তোমরা ফাঁসি দিছো, মাছির ধরে ফাঁসি দিয়ে দিছো। মাছির ফাঁসি দিলে কি হয়েছে? মাছির ফাঁসি থেকে উৎপন্ন হয়েছে মতে হয়েছে মাইকোলজি, ছতে হয়েছে ছত্রাক। তো ছত্রাক নিয়ে আলোচনাকে তাহলে কি বলা হবে? মাইকোলজি। আর ফাঁসি দেওয়ার কারণে কি হয়েছে? ফতে হয়েছে ফাইকোলজি। দন্তস্বয় হয়েছে শৈবাল। এখন দেখো এই দুই জায়গায় প্যাচ লাগার মতো জায়গা, এই জন্য তোমাদের সহজ একটা টেকনিক দিয়ে দিছি যে মাছের ফাঁসি। মতে মাইকোলজি, সতে ছত্রাক, আর ফতে ফাইকোলজি, দন্তস্বয় শৈবাল, সহসা মিল আছে শৈবাল। এখন তোমার এই ছত্রাক আবার বিভিন্ন টক্সিন জাতীয় পদার্থ তৈরি করে। সেই টক্সিন জাতীয় পদার্থ তৈরি করার কারণে ছত্রাককে আবার বলা হয়
অ্যামাটক্সিন নামক পদার্থ থাকে। ছত্রাকে কি থাকে? বিষাক্ত অ্যামাটক্সিন নামক পদার্থ থাকে। ছত্রাকে বিষাক্ত কি থাকে? অ্যামাটক্সিন নামক পদার্থ থাকে। এবার আগেই বলছি ছত্রাক শৈবালের বিপরীত। ছত্রাক কি? ক্লোরোফিল বিহীন। যদি ক্লোরোফিল বিহীন হয় তাহলে ছত্রাক কি হবে? আলটিমেটলি ছত্রাক কিন্তু আলটিমেটলি অসবুজ হবে। তো দেখো এখানে দেয়া আছে ছত্রাক ক্লোরোফিল বিহীন অসবুজ। যদি অসবুজ হয় তাহলে ভেবে দেখো সালোক সংশ্লেষণ করতে পারবে? কখনোই পারবে না। দেখো ছত্রাক তাহলে সালোক সংশ্লেষণে অক্ষম। আর ছত্রাক কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা দেখো, ছত্রাকের পুং গ্যামেটনজিয়ামকে কি বলা হয়? অ্যানথ্রেডিয়াম। এবং স্ত্রী গ্যামেটনজিয়ামকে কি বলা হয়? ওগোনিয়াম বলা হয়। দেখো একই রকমের ছত্রাকের ক্ষেত্রে একই রকম জনন কোষ থাকলে আমরা কি জানি? যখন একই রকম কিছু থাকে তাকে বলা হয় আইসোগ্যামি। আর যখন কোনো কিছু ভিন্ন হয় তখন তাকে কি বলা হয়? হেটারোগ্যামি বলা হয়। হেটারোগ্যামি বা ওগ্যামি বলা হয়। এবার আসো ছত্রাকের দৈহিক গঠনে। ছত্রাকের দৈহিক গঠনে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আমরা জাস্ট পড়বো। সেগুলা কি কি? যে ছত্রাকের যে সূত্রাকার শাখা থাকে, ছত্রাকের যে সূত্রাকার শাখা থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হাইফি বলা হয়। প্রশ্ন আসতে পারে, সিম্পল এক কথায় প্রশ্ন তো আসতে পারে। তারপর দেখো পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে কি বলা হয়? হস্টোরিয়াম বলা হয়। তারপরে দেখো সিনোসাইট কাকে বলা হয়? সিনোসাইট বলা হয় কোষে একাধিক পরিমাণ নিউক্লিয়াস থাকলে তাকে কি বলা হয়? সিনোসাইট। আর পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে তাকে কি বলা হয়? রাইজয়েড। দুইটা জিনিস দেখো, পোষক দেহ থেকে খাদ্য সংগ্রহ করলে হস্টোরিয়াম, আর পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করলে রাইজয়েড। এখানে ভালো করে খেয়াল রাখো, এখানে কিন্তু তোমাদের প্যাচ লাগবে। পোষক দেহ থাকলে হস্টোরিয়াম, আর পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করলে রাইজয়েড। মনে রাখতে পারবা? একটা বিখ্যাত নায়িকার নাম মনে রাখবা, কি জানো? পরীমণি। ঠিক আছে, পরীমণির নাম যখন তোমরা মনে রাখবা, পরীমণি বিভিন্ন পরিবেশে ঘুরে বেড়াই, এই জন্য মনে রাখবা পরিবেশ থেকে যখন খাদ্য সংগ্রহ করবে তখন তোমার হবে রাইজয়েড। আর অপোজিটে যে পোষক দেহ থাকলে সেটা তো বুঝতেই পারছো, সেটা হস্টোরিয়াম। আর হোস্ট মানে কি? হোস্ট মানে তো পোষক। যে হোস্ট নিজে যখন হোস্ট হও তখন নিজের দেহ থেকেই তো তোমার হলো খাদ্য সংগ্রহ করে। ঠিক আছে, এবার দেখো রাইজোমর্ফ। রাইজোমর্ফ হলো উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসেলিয়াম যে শক্ত রশ্মির মতো গঠন করে তাকে কি বলা হবে? মাইসেলিয়াম বলা হয়। এর উদাহরণটা মনে রাখবা, মাইসেলিয়াম উদাহরণ অ্যাগারিকাস। আর সেপ্টা, ছিদ্রযুক্ত প্রস্থ প্রাচীরকে কি বলা হবে? সেপ্টা। আর ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন বা তৈলবিন্দু। গ্লাইকোজেন বা তৈলবিন্দু ছত্রাকের সঞ্চিত খাদ্য। শর্করা সঞ্চিত খাদ্য কি? শৈবালের সঞ্চিত খাদ্য কি ছিল? শর্করা ছিল। ঠিক তেমনি ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটি? গ্লাইকোজেন বা তৈলবিন্দু। এটা মনে রাখা লাগবে। এবার দেখো এইখানে যে টার্মগুলো আমরা বললাম, ছত্রাকে আমি শৈবালে বলছিলাম কিছু টার্ম আছে, সেই টার্মগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক তেমনি এই যে ছত্রাকের টার্ম, এটাও এখানে অনেক ইম্পর্টেন্ট। তো ছত্রাকের টার্মের প্রথমে যেটা আছে তোমার হস্টোরিয়াম। হস্টোরিয়াম তোমার পোষক দেহ থেকে তখন খাদ্য সংগ্রহ করে, তাকে বলা হয়, এই শোষণকারী হাইফাকে বলা হয় হস্টোরিয়াম। পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করলে কি বলা হবে? রাইজয়েড। আর তোমার সিনোসাইট, যেটা একাধিক নিউক্লিয়াস থাকলে তাকে সিনোসাইট বলে। আমি যে পরিমণির নাম বললাম, পরিমণি রাজ, এটা মনে রাখলে তো বুঝতেই পারছো। পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করে রাইজয়েড। ওকে, এবার দেখো যে রাইজোমর্ফ কি হবে? উচ্চ শ্রেণীর ছত্রাকে যে মাইসেলিয়াম শক্ত রশ্মির মতো গঠন করে তাকে মাইসেলিয়াম বলা হবে। এবার দেখো আমাদের পড়ালেখা ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের অনেক গুরুত্ব আছে, তো সেক্ষেত্রে আমাদের বেশি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমরা পড়বো। আমাদের যে পেনিসিলিন ওষুধ ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত যে পেনিসিলিন ওষুধ, সর্বপ্রথম বাণিজ্যিকভাবে পেনিসিলিন উৎপাদিত হয় এই ছত্রাক থেকে। সেই ছত্রাকটার সর্বপ্রথম যে পেনিসিলিন ছত্রাকটি উৎপন্ন হয় কোন, সর্বপ্রথম যে পেনিসিলিন ওষুধটি উৎপন্ন হয় কোন জায়গা থেকে উৎপন্ন হয়? সেটা ছত্রাক থেকে উৎপন্ন হয়। তারপর দেখো ক্লাভিসেপস পারপুরা, এই ছত্রাক থেকে কি তৈরি হয়? আর্গট তৈরি হয়। আর্গটের ক্ষেত্রে আর্গট কি করে? দেখো
আর্গট তোমার সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয়। আর্গট কি করে? সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয়। তারপর দেখো আরেকটা ওষুধ তৈরি করে, সেটা হলো সাইক্লোস্পিরিন। সাইক্লোস্পিরিন কি করে? অঙ্গ ট্রান্সপ্ল্যান্টে ব্যবহার করা হয়। অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট কি? যে একটা অঙ্গ সেখানে অন্য অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করা বা অন্য অঙ্গ দিয়ে সেটাকে আর কি তোমার ব্যবহার করা, অন্য অঙ্গ সেখানে দিয়ে ব্যবহার করা। অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট মানে অঙ্গটা নষ্ট হয়েছে, নতুন একটা ওই অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করা হবে, যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়। একটা কিডনি নষ্ট হয়ে, দুইটা কিডনি নষ্ট হয়েছে, তো একটা কিন্তু অন্য একজনের থেকে নিয়ে এসে ট্রান্সপ্ল্যান্ট করা। ঠিকই তেমনই অঙ্গ ট্রান্সপ্ল্যান্টের কাজে ব্যবহার করা হয় সাইক্লোস্পিরিন। এই সাইক্লোস্পিরিন ওষুধ কোন জায়গা থেকে তৈরি করা হয়? ছত্রাক থেকে উৎপাদন করা হয়। এবার দেখো অ্যাসপারগিলাস ছত্রাক থেকে আরেক ওষুধ পাওয়া যায়, সেটা হলো স্টেরয়েড। সেটা কি করে? আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহার করা হয়। অ্যাসপারগিলাস ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়, সেটা আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহার করা হয়। তারপরে জিবরেলিন হরমোন কি করে? আমরা সবাই জানি বৃদ্ধিতে সাহায্য করে। এই জিবরেলিন হরমোনও তোমার ছত্রাক থেকে উৎপন্ন করা হয়, সেটা কিতে সাহায্য করে? বৃদ্ধি হরমোন হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো যে মাথায় টাক পরে কি, আমার মাথায় যেরকম চুল কম, টাক পরে যাব, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আগামী 5 বছরের ভিতরে দেখবা সাদ্দাম ভাইয়ের সাথে কখনো তোমাদের দেখা দেখবা মাথায় চুল নেই, টাক পড়ে গেছে। মনে করি না যে ছত্রাকের জন্য হয়েছে, এটা ন্যাচারালি হয়েছে। যদি আমার পরিবারের কারণে ন্যাচারালি কিছু নাই এরকম, আমার কেন হয়েছে আল্লাহ ভালো জানে, হয়তো আল্লাহ মানে খুশি হয়ে আমার দিতেই পারে। এটা কোনো বিষয় না। সবসময় টাকাওয়ালা মানুষের কিছু লক্ষণ আছে, দেখবা টাক নাই, ভুঁড়ি বেশি, তো এইগুলোর প্রতি খেয়াল রাখবা সবাই, ঠিক আছে? তো দেখো মাইক্রোস্পোরাম ছত্রাকের আক্রমণের ফলে মানুষের মাথায় চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়। ঠিক আছে? কি ছত্রাকের উপর সৃষ্টি করে? মাইক্রোস্পোরাম।